হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে তোমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্সের এবিটিএ টেস্ট পেপার সমাধান সিরিজ চলছে। আজকে তার পেজ নম্বর 124। এই 124 পেজে যা প্রশ্ন রয়েছে সব কিছু আলোচনা করব। তার সাথে সাথে তোমাদেরকে অনেক ছোট ছোট জিনিস বলবো, যেগুলো খেয়াল রাখলে তোমাদের কিন্তু পরীক্ষাতে কোয়েশ্চেন সলভ করতে, এই ধরনের এমসিকিউ আর এসএকিউ প্রশ্ন সলভ করতে অনেকটাই হেল্পফুল হবে। তো চলো দেখে নিই দেরি না করে কি কি প্রশ্ন রয়েছে। প্রথমে দেখো, এমসিকিউ প্রশ্নতে রয়েছে সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গের দেহে প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি কি ধরনের চলন? তো এখানে অপশান যেটা সঠিক হয়ে যাবে অপশান বি, কেমোন্যাস্টিক। কেমো কথার অর্থ কি? রাসায়নিক। আর ন্যাস্টিক চলন হয় এখানে, তো কেমোন্যাস্টিক চলন হয় এখানে। কি হয়, সূর্য শিশির নামক যে পতঙ্গভুক উদ্ভিদ, ওই উদ্ভিদের পাতাতে যখন কোনো পতঙ্গ প্রবেশ করে, পতঙ্গের দেহে প্রোটিন অর্থাৎ নাইট্রোজেন ঘটিত যে পদার্থ থাকে, সেই পদার্থের কারণে ওই কেমিক্যালটার কারণেই ওই গাছের পাতাগুলো বেঁকে যায় এবং পতঙ্গটাকে আটকে ফেলে এবং পতঙ্গকে মেরে তার দেহ থেকে ওই পুষ্টিরস শোষণ করে। তো এইভাবে এদের যে চলনটা হয় এটাকে কেমোন্যাস্টিক চলন বলা হয়। বাকিগুলো দেখো রয়েছে থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক আর ফটোন্যাস্টিক। তো থার্মোন্যাস্টিক তাপের সাহায্যে যে চলন হয়, যেমন ধরো টিউলিপ ফুলের পাপড়ি প্রচণ্ড তাপমাত্রায়, মানে বেশি তাপমাত্রা দরকার হয় ফোটার জন্য। ফটোন্যাস্টিক এরকমই হয়ে যাবে, কোনো একটা ফুলেরই চলন। আর সিসমোন্যাস্টিক তো লজ্জাবতীর চলন। আর থার্মোন্যাস্টিক, ফটোন্যাস্টিক একসঙ্গে দেখা যায় যে চলনে, সেটাকে নিকটিন্যাস্টিক চলন বলা হয়। সেই নিকটিন্যাস্টিক চলন দেখা যায় তেঁতুল গাছে। তেঁতুল গাছের যে পাতা চলন, সেটাতে ফটোন্যাস্টিক আর থার্মোন্যাস্টিক দুটো চলনই দেখা যায়, সেটাকে একসঙ্গে নিকটিন্যাস্টিক চলন বলা হয়। এরপরে রয়েছে দেখো, নিচের বাক্যগুলো পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটা শনাক্তকরণ করতে বলেছে। সঠিক নয় কোনটা সেটা শনাক্তকরণ করতে বলেছে। দেখো, এসটিএইচের কম ক্ষরণের ফলে বামনত্ব রোগ হয়, এটা ঠিক রয়েছে। অ্যাড্রিনালিন হরমোন হৃদস্পন্দনের হার বাড়িয়ে দেয়, এটাও ঠিক রয়েছে। ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়, এটা এডিএইচের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। আর ইনসুলিনের কম ক্ষরণে যে রোগটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। সেই জন্য এটাই হয়ে যাবে সঠিক উত্তর। এখানের মধ্যে বাক্যগুলোর মধ্যে সঠিক নয় এটা হবে। আর থাইরক্সিন অধিক ক্ষরণে গলগণ্ড রোগ হয়, এটাও ঠিক রয়েছে। এরপরে দেখো রয়েছে তারারন্ধ্রের 3 নম্বর প্রশ্ন, তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি। তো এটা হয়ে যাবে আইরিস। অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। সঠিক জোটটি নির্বাচন করো। এখানের মধ্যে দেখো, বায়ুপরাগী পলাশ এটা হবে না, জলপরাগী আম হবে না, পতঙ্গ পরাগী সূর্যমুখী অপশান সি এরটা এখানে ঠিক রয়েছে। বায়ুপরাগী কি হবে? ধান, গম যেগুলো ছোট ছোট ফুল হয় সেগুলো বায়ুপরাগী হয়। আর জলপরাগী যেগুলো পদ্ম হবে, পাতা ঝাঁচি, পাতা শ্যাওলা, এইগুলো হয়ে যাবে। আর পক্ষী পরাগী হয়ে যাবে শিমুল, পলাশ, এই ধরনের যে বড় বড় গাছগুলো, আম, এগুলো সব পক্ষী পরাগী হবে। তো এরপরে রয়েছে মাইটোসিস, কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দুটো আলাদা হয়ে যায়। আচ্ছা, সিস্টার ক্রোমাটিড দুটো যখন এই কোষের দুমেরুর দিকে যখন সিস্টার ক্রোমাটিড দুটো আলাদা হয়ে যায়, তখন এই যে চলনটাকে বলা হয় অ্যানাফেজীয় চলন। আর এই অ্যানাফেজীয় চলন যে দশাতে দেখা যায় সেটা অবশ্যই অ্যানাফেজ দশা। ও অ্যানাফেজ দশা এখানে হয়ে যাবে সঠিক আনসার। অ্যানাফেজ দশা, অ্যানাফেজীয় চলন দেখা যায় যখন সিস্টার ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যায়। এরপরে রয়েছে দেখো, জননাঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের কোন দশায়? এটা হয়ে যাবে বয়ঃসন্ধি দশা। অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? থ্যালাসেমিয়া হলো এক ধরনের সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। থ্যালাসেমিয়া রোগে হিমোগ্লোবিন বেশি পরিমাণে তৈরি হয়। থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজোম বাহিত রোগ। থ্যালাসেমিয়া রোগীর রক্তে অক্সিজেন বহন ক্ষমতা বেড়ে যায়। এখানে কোন বক্তব্যটি সঠিক বলতে বলেছে? তো এখানের মধ্যে 7 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি এরটা। থ্যালাসেমিয়া এক ধরনের অটোজোম বাহিত রোগ। থ্যালাসেমিয়া 11 নম্বর আর 16 নম্বর ক্রোমোজোমের ত্রুটির কারণে ঘটে, যেখানে আলফা আর বিটা গ্লোবিন জিন থাকে, ওখান থেকে হিমোগ্লোবিন উৎপন্ন হয়। হিমোগ্লোবিনটা ঠিকঠাক মতো তৈরি হতে না পারলে তখন কিন্তু থ্যালাসেমিয়া রোগ দেখা যায়। তো এরপরে রয়েছে দেখো, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরায়ন ঘটানো হলেও F2 জনুতে প্রাপ্ত সংকর লম্বা গাছ মটর গাছ কত শতাংশ হবে? তো এটা ক্রস চেক করে তোমাদেরকে দেখতে হবে। এখানে দেখো, বিশুদ্ধ লম্বা গাছ বলেছে, বিশুদ্ধ লম্বা গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে গাছ। তো বিশুদ্ধ লম্বা গাছের যে জিনোটাইপ হবে দুটোই বড়টি হবে, আর বিশুদ্ধ বেটে গাছের ক্ষেত্রে দুটোই ছোটটি হবে।
তো এদের মধ্যে ক্রস করলে এদের যে সমস্ত উদ্ভিদ হবে, সমস্ত উদ্ভিদই শঙ্কর লম্বা উদ্ভিদ হবে। তো এটা F1 জনু, F1 জনুতে সমস্ত শঙ্কর লম্বা উদ্ভিদ আসবে। এখানে চেয়েছে F2 জনুতে শঙ্কর লম্বা উদ্ভিদ কতটা আসবে। তো F2 জনুতে তোমাদেরকে করার জন্য তাহলে এই F1 জনুর যে সমস্ত গাছ রয়েছে তাদের মধ্যে ক্রস করাতে হবে। তাহলে F1 জনুতে সমস্ত শঙ্কর লম্বার গাছ রয়েছে, মানে তাদের মধ্যে সমস্ত গাছের মধ্যে দু ধরনের গ্যামেট পাওয়া যাবে, বড়টি আর ছোটটি। তো এটাকে ক্রস করালে দেখো তোমাদের 25% যেটা আসছে বিশুদ্ধ লম্বা গাছ, আর 50% আসছে বিশুদ্ধ শঙ্কর লম্বা গাছ, আর 25% যেটা আসছে একদম বিশুদ্ধ বেটে গাছ। তাহলে এই F2 জনুতে এসে 50% গাছ হবে যেগুলো সমস্ত শঙ্কর লম্বা গাছ হবে। তো আশা করি বুঝতে পেরেছো, এখানে দুটো ছকের মাধ্যমে দেখাতে হবে, কারণ যেহেতু F2 জনু চেয়েছে। আর F1 জনুতে যদি চাইতো এটা, তাহলে F1 জনুতে 100% গাছই কিন্তু শঙ্কর লম্বা গাছ। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এরপরে চলো 9এর প্রশ্ন রয়েছে, দেখো মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলির মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। পুরুষের ক্রোমোজোম বিন্যাস 44টা অটোজোম থাকে আর XY থাকে। যেহেতু পুরুষ হেটেরোগ্যামেটিক হয়, তো সে কারণে তাদের সেক্স ক্রোমোজোমে এক্স আর ওয়াই এই দুটো গ্যামেট থাকে, আর অটোজোম 44টা থাকে। তো এটাই অপশান সি হয়ে যাবে এখানে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো কুয়াশারভেট প্রবক্তার নাম। কুয়াশারভেট প্রবক্তার নাম অপশান সি ওপারিন। এরপরে রয়েছে নিচের কোন জোটটি সঠিক নয় সেটা নির্বাচন করতে বলেছে। আলু, বুলবিল, পত্র মুকুল, পাথরকুচি, অফসেট, কচুরিপানা আর আলু স্ফীতগন্ধ। দেখো এখানের মধ্যে প্রথম অপশানটাই ভুল দেওয়া রয়েছে। আলুর বুলবিলের সাহায্যে জনন সম্পন্ন হয় না, আলুর স্ফীতগন্ধের সাহায্যে বা আলুর যেটাকে চোখ বলা হয়, চোখের সাহায্যে কিন্তু মানে এদের যে এটা সম্পন্ন হয়, জনন সম্পন্ন হয়। বাকিগুলো সব ঠিক রয়েছে। এরপরে রয়েছে দেখো 12 প্রশ্ন, উটের লোহিত রক্তকণিকা সম্পর্কিত কোন তথ্যটি সঠিক তা শনাক্ত করো। তো এখানের মধ্যে যেটা সঠিক হয়ে যাবে অপশান বি, ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন। উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার হয় এবং নিউক্লিয়াস বিহীন হয়। এরপরে রয়েছে দেখো নাইট্রোজেন চক্রে সিউডোমোনাস ব্যাকটেরিয়া যে ভূমিকা পালন করে। সিউডোমোনাস ব্যাকটেরিয়া ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়াতে কাজে লাগে। সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স। তো সেই ডিনাইট্রিফিকেন্স থেকে মনে রাখবে, এটা সিউডোমোনাসের যে পুরো নামটা সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স, সেই ডিনাইট্রিফিকেন্স থেকে মনে রাখবে এটা ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে। এরপরে রয়েছে দেখো ক্রায় সংরক্ষণে নমুনা বস্তুকে যে উষ্ণতায় সংরক্ষণ করা হয়, এটা -190 ডিগ্রি 96 ডিগ্রি সেন্টিগ্রেড এটা হয়ে যাবে। এরপরে রয়েছে র্যাফলিসিয়ার অনেকগুলি প্রজাতি দেখা মেলে যে হটস্পটে। র্যাফলিসিয়ার যে প্রজাতিগুলোর যে হটস্পটে এটা হয়ে যাবে সুন্দারল্যান্ড। তো এই ছিল 15খানা তোমাদের MCQ প্রশ্ন। এরপরে চলো দেখে নিই শূন্যস্থান পূরণগুলো। শূন্যস্থান পূরণ রয়েছে দেখো, ড্যাশ উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুলের প্রাধান্য দেখা যায়। এটা হয়ে যাবে অক্সিন হরমোন। অগ্রমুকুলের প্রাধান্য দেখা যাওয়াটাকে অগ্রস্থ প্রকটতা বলা হয়, যে কারণে শাখা মুকুল পার্শ্বস্থ মুকুলগুলোর বৃদ্ধি পায় না। তো এটা অক্সিন উদ্ভিদ হরমোনের কারণে হয়। এরপরে রয়েছে ক্রোমোজোমে যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে কি বলা হয়, লোকাস বলা হয়, লোকাস। এরপরে রয়েছে লিঙ্গধর ও রেণুধর জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলা হয়, এটা হয়ে যাবে জনুক্রম, জনুক্রম। নেক্সট রয়েছে পায়রার বাইথলির সংখ্যা। পায়রার বাইথলির সংখ্যা 9টা। এরপরে রয়েছে কোনো একটি বাসস্থানে সমস্ত উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের প্রজাতি এবং তাদের জিনগত বৈচিত্র্যকে একত্রে ওই স্থানের কি বলা হয়, এটা হয়ে যাবে জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্য বলে। এরপরে রয়েছে পশ্চিমঘাটের লোহিয়ান দ্বীপ অভয়ারণ্যে ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে, এটা হবে কুমির, কুমির সংরক্ষণ প্রকল্প। তো এইগুলো ছিল তোমাদের শূন্যস্থান পূরণ। এর পরে রয়েছে দেখো 15 যেটা সত্য মিথ্যা নিরূপণ। সত্য মিথ্যা নিরূপণটা দেখো, এখানে প্রথমে দিয়েছে সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত করে। এটা ভুল হয়ে যাবে, কারণ সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত করে না, উদ্ভিদের পার্শ্বমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। এরপরে রয়েছে উচ্চ শ্রেণীর উদ্ভিদের রেণুমাতৃকোষের মিয়োসিস বিভাজনের ফলে পরাগরেণু সৃষ্টি হয়। এটা যে রেণুমাতৃকোষ মানে পরাগরেণু মাতৃকোষের মিয়োসিস বিভাজনের ফলে পরাগরেণু সৃষ্টি হয়, এটা তোমরা ঠিকই করবে। এরপরে রয়েছে দেখো
মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা প্রধান। এটা মোটেই নয়, এটা ভুল হয়ে যাবে। মানব শিশু লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কিন্তু পিতার ভূমিকা প্রধান। কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ, এটা হয়ে যাবে সত্য। এরপরে রয়েছে টাইফয়েড একটি জলবাহিত রোগ, এটাও সত্য হয়ে যাবে। ফুসফুসের ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান, এটাও সত্য হয়ে যাবে। এরপরে এ স্তম্ভ বি স্তম্ভ মেলানো রয়েছে, দেখো সিএসএফ। সিএসএফ কী হবে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডের মধ্যে থাকে। ক্রোমোজোমের মেরুর দিকে চলন, এটা কোথায় হয়ে যাবে? অ্যানাফেজ দশায় দেখা যায়। এরপরে রয়েছে মিরাবিলিস জালপা, এটা অসম্পূর্ণ প্রকটতা, যেটা সন্ধ্যামালতী ফুল, সন্ধ্যামালতী ফুলের মধ্যে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। গঠন আলাদা, গঠন আলাদা কিন্তু কাজ একই, গঠন আলাদা কাজ একই, এটা হয়ে যাবে সমবৃত্তি অঙ্গ। নেক্সট রয়েছে অ্যালগাল ব্লুম, জল দূষণ হয়ে যাবে এখানে। লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার হয়ে যাবে বর্ণান্ধতা। তো এটা ছিল স্তম্ভ বিস্তম্ভ। এরপরে তোমাদের 6টা যে প্রশ্ন রয়েছে, দেখো বিশ্ব অদৃশ্য শব্দটি বেছে লিখতে বলেছে। টিএসএইচ, জিটিএইচ, এডিএইচ, এসিটিএইচ। এর মধ্যে যেটা বিশ্ব অদৃশ্য সেটা হয়ে যাবে এডিএইচ। এডিএইচ পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয়, বাকিগুলো সব অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হয়। এরপরে রয়েছে নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায়? এটা লিখবে সাইটোকাইনিন হরমোন বা কাইনিন হরমোন। নির্দিষ্ট সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া রয়েছে, প্রথম শব্দজোড় বুঝে দ্বিতীয় শব্দজোড় বসাও। দেখো প্রাণীকোষ ড্যাশ উদ্ভিদ কোষ কোষপাত। আচ্ছা, প্রাণীকোষে সাইটোকাইনোসিস ঘটে ক্লিভেজ পদ্ধতিতে। ক্লিভেজ, এখানে ক্লিভেজটাই হয়ে যাবে সঠিক উত্তর। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস ঘটে কোষপাত পদ্ধতিতে। এরপরে রয়েছে দেখো একটা এ এ আর বড় এ ছোট এ, বড় বি ছোট বি, এখান থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যাবে? এই ধরনের প্রশ্নগুলো থাকলে তোমরা একটা সূত্র লাগাবে 2n। এই n সমান কতগুলো, এখানে দেখো এক্ষেত্রে তোমরা 2n এই সূত্রটা লাগাবে। এই n সমান কতগুলো হেটারোগ্যামেট রয়েছে সেটা তোমাদেরকে দেখতে হবে। হেটারোগ্যামেট কতগুলো রয়েছে, সে হেটারোগ্যামেটের সংখ্যা তো হচ্ছে সেটা তোমাদেরকে এখানে দেখতে হবে। এখানে দেখো এই বড় এ ছোট এ, এটাও একটা হেটারোগ্যামেট, বড় বি ছোট বি এটাও একটা হেটারোগ্যামেট। তো সেক্ষেত্রে দুটো যেহেতু হেটারোগ্যামেট রয়েছে, তাহলে 2 হয়ে যাবে, 2 মানে 4। দেখো এখানে যে গ্যামেটগুলো হয়ে যাবে এই প্রশ্নটার ক্ষেত্রে এই গ্যামেটগুলো দেখে নিই এখানটাতে। তাহলে বড় এ বড় বি হতে পারে, বড় এ ছোট বি হতে পারে, ছোট এ বড় বি হতে পারে, আর একটা ছোট এ ছোট বি। তো এই 4 ধরনের গ্যামেট এখানে দেখা যাবে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে রয়েছে দেখো দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে? দেখো যেটা মটর গাছের ক্ষেত্রে আমরা যদি দেখি দ্বিসংকর জনন পরীক্ষায় যে ফিনোটাইপটা সবথেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে হলুদ গোলাকার। এই হলুদ গোলাকার ফিনোটাইপের জন্য যে জিনোটাইপ পাওয়া যায়, তো হলুদ গোলাকার এখানটায় বড় ওয়াই বড় ওয়াই বড় আর, যেহেতু হলুদের জন্য বড় ওয়াই লাগে আর গোলাকারের জন্য বড় আর লাগে, তো এটা পাওয়া যায় বড় ওয়াই ছোট ওয়াই বড় আর, এটা একটা হতে পারে। আরেকটা বড় ওয়াই ছোট আর, এটা একটা হতে পারে। আরেকটা যেটা হবে বড় ওয়াই বড় আর ছোট আর। তো এই 4 ধরনের গ্যামেট তোমাদের এখানে জিনোটাইপ এখানে নির্দেশ করে। তো তাহলে এখানে তোমরা কি লিখবে, যেটা উত্তরটা হবে যে দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপটির অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে? এটা 4 ধরনের জিনোটাইপ নির্দেশ করে, যে 4 ধরনের দেখালাম। এরপর রয়েছে অপসারী বিবর্তনের উদাহরণ দাও। অপসারী বিবর্তন যেটা হচ্ছে গিয়ে তোমাদের সমস্ত অঙ্গের ক্ষেত্রে কি হয়, এদের অরিজিনটা একই হয়, কাজগুলো আলাদা আলাদা হয়ে যায়। তো এই ধরনের মানে এক জায়গা থেকে উৎপত্তি হয়ে তাদের কাজের জন্য তারা চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে, কাজগুলো আলাদা হওয়ার জন্য এই ধরনের বিবর্তনকে অপসারী বিবর্তন বলা হয়। তো এখানে সমস্ত অঙ্গ লিখবে, যে সমস্ত অঙ্গের যে উদাহরণ সেগুলো হচ্ছে গিয়ে এখানটায় অপসারী বিবর্তনের উদাহরণ সমস্ত অঙ্গের মধ্যে দেখা যায়। এরপরে রয়েছে নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয়ের একটি বিষয়ের অন্তর্গত, সেটা খুঁজে বের করতে বলেছে। ডিএনএ, আরএনএ, কোষচক্র, প্রোটিন। এটা লিখবে কোষচক্রের মধ্যে ডিএনএ, আরএনএ, প্রোটিন এগুলো সংশ্লেষিত হয়। ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম কর্বেট ন্যাশনাল পার্ক। তো জিম কর্বেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত আর কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। জিম কর্বেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে নতুন একটা পেজ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের জন্য কিন্তু এখন এরকম নতুন ভিডিও আসবে পরীক্ষার সময় পর্যন্ত। আর পরীক্ষার আগে তোমাদের যদি কোনো
বিশেষ টপিক নিয়ে কোনো ডাউট থাকে, যদি মনে হয় যে ডাউট ক্লিয়ার করতে চাও, আমাকে সেটাও কমেন্টে জানাতে পারো। আমি তোমাদেরকে সেই পার্টিকুলার টপিকের উপর ভিডিও দেবো। তো আজকে টাটা।